তালদিঘির গ্রামের সেই বর্ষার রাতটা আজও এক অমীমাংসিত রহস্য। একটানা বৃষ্টির শব্দকে ছাপিয়ে হঠাৎ গভীর রাতে শোনা গিয়েছিল অসংখ্য ঘন্টার আওয়াজ। আর পরদিন সকালে দেখা গেল গ্রামের একটাও মহিষ আর গোয়ালে নেই, সব নিখোঁজ। কেউ কোনোদিন জানতে পারেনি তারা কোথায় গেল। কিন্তু পরদিন ভোরের গ্রামে এক বৃদ্ধ রাখাল জঙ্গলের ধারে কাদামাটির রাস্তায় এমন কিছু দেখেছিল যার কথা সে জীবনের শেষ দিন পর্যন্ত কাউকে বলতেই পারেনি। ধীরে ধীরে গ্রামবাসীরা বুঝতে পারছিল মহিষগুলো চুরি করছিল একজন সাধারণ মানুষই। কিন্তু আড়ালে সবাই ফিসফিস করে বলতো সেই মানুষটি নাকি আর পুরোপুরি মানুষ ছিল না, তার নাম ছিল রুদ্রতান্ত্রিক। তার সম্পর্কে গ্রামের প্রাচীন প্রবাদটি ছিল সবচেয়ে ভয়ঙ্কর। রুদ্ররূপী মহিষতন্ত্রের সাধনা নাকি সম্পূর্ণ হলে রুদ্র আর মানুষ থাকবে না। কেন মহিষগুলো চুরি করা হচ্ছিল? রুদ্রতান্ত্রিক ঘন জঙ্গলের অন্ধকারে আসলে কি সাধনা করছিল? আর কেন গ্রামের মানুষরা বলতো তার শরীরের অর্ধেক জীবিত আর অর্ধেক মৃত? শ্রাবণের বিকেল, বাইরে একটানা বৃষ্টি হয়েই চলেছে। দূরে মেঘের ভারী গর্জন, জানলার কাছে ঝাপটা এসে পড়ছে বারবার। অরুণ বিরক্তি মুখে ইজি চেয়ারে বসে বাইরের উপচে পড়া পুকুরটার দিকে তাকিয়েছিল। আর ঠিক তখনই ঘরে ঢুকলো সত্যেন। কিরে, এই বৃষ্টির দিনে একা একা বসে আছিস যে? আরে বাইরে একটু আসবি, গল্প টল্প করবি, তা না? কি রে তুই? অরুণ মুখ না ঘুরিয়েই বলল, আর কি করব, এই কাদামাটির রাস্তায় বাইরে বেরোনোর উপায় আছে? আয় বস। সত্যেন হেসে অরুণের পিঠে হাত রাখলো আর বলল, চল আজ দাদুর কাছে একটা গল্প শুনে আসি। এই ওয়েদারে গল্প একেবারে জমে যাবে। আর সাথে যদি হয় চা সিঙ্গারা। যদিও সিঙ্গারাটা পাইনি, এই চা হলেই হয়ে যাবে বল। দাদুর কাছে যা ভূতের গল্পের ভান্ডার আছে তা তো আর শেষ হওয়ার নয় রে। এই কলিযুগ কেটে যাবে তবু দাদুর গল্প শেষ হবে না। চল চল চল। অরুণ প্রথমে একটু দ্বিধা করল। এমনিতেই তালদিঘি গ্রামের এই প্রাচীন বাড়ি, তার উপর বাইরে এমন আবহাওয়া। কিন্তু সত্যেনের জোড়াজুড়িতে দুজনের দোতলার দাদুর ঘরের দিকে পা বাড়ালো। দাদুর ঘরটা একটু অন্ধকার। জানলার পাশে পুরনো কাঠের চেয়ারে বসে আছেন বৃদ্ধ মানুষটি। বাইরে বিদ্যুৎ চমকাতেই দোতলার জানলা দিয়ে দূরে সারি সারি তাল গাছ আর শ্যাওড়া বনের ছায়া ঘরের ভেতরে আছড়ে পড়ল। সত্যেন আর অরুণ দাদুকে একটা পুরনো ভূতের গল্প বলার জন্য জেদ ধরল। দাদু অবশ্য কিছুক্ষণ চুপ করে রইলেন। আর ঠিক সেই মুহূর্তের পরেই মেঘের গর্জনে ঘরের পুরনো কড়িকাঠ যেন কেঁপে উঠল। দাদু ধীরে ধীরে জানলার বাইরে থেকে চোখ সরিয়ে তাদের দিকে তাকালেন। গলার স্বরটা অস্বাভাবিক নিচু করে বললেন, তোরা কি রুদ্রতান্ত্রিকের গল্প বা নাম শুনেছিস কখনো? সত্যেন আর অরুণ একে অপরের দিকে তাকালো। নামটা তাদের একেবারে অচেনা। দাদু একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, এটা কোনো সাধারণ ভূতের গল্প নয় রে। এর সঙ্গে জড়িয়ে আছে এই তালদিঘি গ্রামের বহু বছরের পুরনো একটা অভিশাপ। দাদুর গলা ধীর, কিন্তু তার প্রতিটি শব্দে যেন
পুরনো দিয়ে স্যাঁতস্যাঁতে গন্ধ লেগেছিল প্রায় তার গলার সুরের মধ্যে। বহু বছর আগের কথা। তালদিঘি তখন আরো নির্জন, আরো দুর্গম। সেবারও বর্ষায় ঠিক এমনই টানা বৃষ্টি হচ্ছিল। আর সেই বৃষ্টির মধ্যেই গ্রাম থেকে এক এক করে মহিষ নিখোঁজ হতে শুরু করলো। প্রথমে সবাই ভাবল সে কল ছিঁড়ে হয়তো জঙ্গলের দিকে পালিয়ে যাচ্ছে তারা। কিন্তু সন্দেহ বাড়ল যখন গ্রামের কয়েকজন পুরুষ রাতে পাহারা দেওয়ার সিদ্ধান্ত নিল। দাদু থামলেন। বাইরে তখন একটানা ঝিঝির ডাক। সেদিন গভীর রাত। পাহারাদাররা বাঁশবাগানের কাছে লুকিয়ে আছে। হঠাৎ অনেক দূর থেকে একটা শব্দ ভেসে এলো। কোনো সাধারণ শব্দ নয়, একসঙ্গে অনেকগুলো মহিষের গলার ঘণ্টার আওয়াজ। শব্দটা ধীরে ধীরে গ্রামের সীমানা ছাড়িয়ে ঘন জঙ্গলের দিকে চলে যাচ্ছে। তারা মশালের আলোয় কাদামাটির ওপর পায়ের ছাপ অনুসরণ করতে শুরু করলো। কাদার মধ্যে স্পষ্ট মহিষের খুঁড়ের দাগ। ছাপগুলো জঙ্গলের দিকেই গেছে ঠিকই, কিন্তু ফিরে আসার কোনো দাগ নেই। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল অন্যখানে। সেই অসংখ্য মহিষের পায়ের ছাপের ঠিক মাঝখানে ছিল একজোড়া মানুষের পায়ের ছাপ। কিন্তু ভালো করে আলো ফেলতেই তাদের শির দাঁড়াবে ঠান্ডা স্রোত নেমে গেল। কারণ সেই পায়ের ছাপের এক পাশে ছিল মানুষের পা, আর অন্য পাশে অদ্ভুতভাবে ভারী কোনো প্রাণীর খুরের দাগ। গ্রামের মানুষ জানতো এই কাজ কার। তারা স্পষ্ট বুঝতে পারে এই কাজ অন্য কোনো সাধারণ মানুষের তো নয়। এই কাজ হলো রুদ্রতান্ত্রিকের। রুদ্রকে কোনোদিন কেউ সরাসরি ভূত বা দানব বলেনি, কিন্তু তাকে পুরোপুরি মানুষ বলতেও সবার ভয় করত। রুদ্র সবসময় তান্ত্রিকদের মতো লাল পোশাক পরে থাকত। তার সঙ্গে থাকতো একটা মরচে পড়া পুরনো লোহার ঘণ্টা। সে গ্রামের কোনো মানুষের ছায়াও মারাতো না, কিন্তু যারা তাকে দূর থেকে দেখেছিল তারা বলতো রুদ্রের শরীরের এক পাশ ছিল জীবিত মানুষের মতো। তোরা হয়তো ভাবছিস এ আমি কি বলছি, কিন্তু অন্য পাশটা ছিল অস্বাভাবিক বিবর্ণ, রক্তহীন এবং শীতল। তার মুখের এক পাশে ছিল অস্বাভাবিক চামড়া, আর অন্য পাশে যেন বহুদিনের পুরনো মৃত্যুর ছাপ। প্রতি অমাবস্যার রাতে তাকে দেখা যেত সেই জঙ্গলের দিকে হেঁটে যেতে। দাদুর কথার মধ্যেই বাইরে আবারও এক তীব্র বাজ পড়ল, আর দাদু কিছুক্ষণ চুপ করে গলাটা একটু সূক্ষ্ম বাজিয়ে আবার শুরু করলো তার গল্পের স্রোত। রুদ্র একটি নিষিদ্ধ তন্ত্র সাধনা করছিল বলেই জানা যায়, যার নাম মহিষতন্ত্র। শুনেছিস কখনো? কখনো শুনিসনি, কারণ আমরাই জানতাম না এইরকম কোনো তন্ত্র সাধনা আছে বলে। তার বিশ্বাস ছিল মহিষের পাশবিক শক্তি আর অন্ধকারের এই আদিম তন্ত্রের মাধ্যমে সে মৃত্যুকে নাকি জয় করতে পারবে। কিন্তু সেই সাধনা সম্পূর্ণ করতে তার
নির্দিষ্ট সংখ্যক মহিষের প্রয়োজন ছিল। এক রাতে গ্রামের এক সাহসী লোক দূর থেকে রুদ্রকে অনুসরণ করেছিল। সে চুপি চুপি জঙ্গলের অনেকটা গভীরে চলে যায়। সেখানে ছিল এক পুরনো পরিত্যক্ত মন্দিরের ধ্বংসাবশেষ। লোকটি গাছের আড়াল থেকে যা দেখেছিল তা কোনো সুস্থ মানুষের পক্ষে বিশ্বাস করা একেবারে কঠিন। সে দেখেছিল মন্দিরের ভাঙা দেওয়ালের অসংখ্য মহিষের ঘণ্টা ঝুলছে, কিন্তু আশেপাশে একটাও মহিষ নেই। ধ্বংসাবশেষের ঠিক মাঝখানে জমাট বাঁধা অন্ধকারের ভেতর বসে আছে রুদ্রতান্ত্রিক। তার সামনে একটা বড় কালো পাথর আর বিশাল এক যজ্ঞের আগুন যেন এবার আকাশ হবে। রুদ্র এক মনে মন্ত্র পড়ছে। ঠিক সেই সময় আকাশে একটা তীব্র বিরাট বিদ্যুৎ চমকে ওঠে, আর সেই কয়েক সেকেন্ডের আলোয় লোকটি স্পষ্ট দেখতে পায় রুদ্রের পিছনে দাঁড়িয়ে আছে অসংখ্য মহিষের ছায়া। লোকটি লক্ষ্য করে রুদ্রের শরীরের যে অংশটি মৃত বলে মনে হতো সেটি যেন ধীরে ধীরে পাথরের মতো শক্ত আর কালো হয়ে যাচ্ছে। কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার সেটা ছিল না। লোকটি দেখল রুদ্রের পিছনে দাঁড়িয়ে থাকা ওই মহিষের ছায়াগুলো স্থির নয়। তার মধ্যে একটি ছায়া ধীরে ধীরে খাড়া হয়ে উঠছে, ঠিক একটা মানুষের আকারে। সত্যেন আর অরুণ নিস্তব্ধ হয়ে পুরো ঘটনাটা শুনছিল। ঘরের ভেতরের হাওয়াটা যেন এখন খুব ভারী হয়ে উঠেছে। দাদুও সেগুলো উপেক্ষা করে আবারও গল্পে ফিরে আসলো। রুদ্রতান্ত্রিকের সাধনার শেষ রাতটা ছিল তালদিঘির ইতিহাসের সবচেয়ে ভয়াবহ রাত। আকাশে সেদিন প্রলয়কর ঝড়। গ্রামের গোয়াল ঘরগুলো সম্পূর্ণ ফাঁকা, একটাও মহিষ আর অবশিষ্ট নেই। রুদ্রের সাধনা শেষ হতে চলেছে, কিন্তু সে ভুলে গিয়েছিল অন্ধকারের যে শক্তি সে নিজের বশে আনতে চাইছে সেই শক্তি মানুষের নিয়ন্ত্রণের বাইরে। মাঝরাতে ঝড়ের শব্দের মধ্যেই জঙ্গল থেকে একটা তীব্র আর্তনাদ ভেসে এলো। রুদ্রতন্ত্রের শক্তি আর ধরে রাখতে পারেনি। তার শরীরের যে অংশটা জীবিত ছিল সেটাও কালো ধোঁয়ার মতো অন্ধকারের সঙ্গে মিশে যেতে শুরু করেছিল। হঠাৎ একটা জঙ্গলের ভেতর থেকে সমস্ত মহিষের ঘণ্টা একসঙ্গে উন্মত্তের মতো বেজে উঠল। তারপর সব শান্ত, মৃত্যুপুরীর মতো নিস্তব্ধতা। দাদু থামলেন। জানলার বাইরে বৃষ্টির শব্দটা এখন অনেক স্পষ্ট। গতি তার আরো বেড়েছে, কিন্তু দাদুরও গতি থামল না। তখন দাদুরও গতি আরো বেড়ে চলল। দাদু আবারও গল্পে ফিরল। পরদিন সকালে গ্রামের লোক যখন জঙ্গলে গেল, সেখানে রুদ্রতান্ত্রিকের কোনো চিহ্ন ছিল না। মহিষগুলোকেও আর কোনোদিন খুঁজে পাওয়া যায়নি। শুধু
মন্দিরের সেই কালো পাথরের সামনে পড়েছিল রুদ্রের সেই পুরনো লোহার ঘণ্টাটা। দাদু বর্তমান সময়ে ফিরে এলেন। সত্যেন আর অরুণের মুখের দিকে তাকিয়ে খুব ধীর গলায় বললেন, তাল দেখি সেই জঙ্গল আজও আছে, আর আজও এইরকম বর্ষার গভীর রাতে যখন চারদিক এমন নিস্তব্ধ হয়ে যায়, তখন নাকি জঙ্গল থেকে দূর থেকে ভেসে আসে আজও সেই আওয়াজ। একসঙ্গে অনেকগুলো মহিষের ঘণ্টা, আর তারপর দাদুর গলাটা একদম ফিসফিসানিতে নেমে এলো। তারপর শোনা যায় একটা মানুষের কণ্ঠ খুব নিচু স্বরে, যেন জমাট বাঁধা অন্ধকারের ভেতর থেকে কেউ ডাকছে আরো একটা। দাদু থেমে গেলেন। সত্যেন আর অরুণ কিছুই বুঝতে পারল না। তারা কিছু একটা বলতে যাবে, আর ঠিক তখনই দোতলার বন্ধ জানলার ঠিক বাইরে শূন্য থেকে একটা ভারী লোহা ঘণ্টার শব্দ বেজে উঠল। দাদু একদম পাথর হয়ে গেলেন। সত্যেনের মুখের রক্ত সরে গেল। অরুণ ভয়ে চেয়ারের হাতল শক্ত করে চেপে ধরল। আর আবার সেই শব্দটা হলো। সত্যেন মন্ত্রমুগ্ধের মতো ধীরে ধীরে জানলার দিকে এগোতে চাইল। দাদু তার হাতটা কাপ করে চেপে ধরে ফিসফিস করে বললেন, জানলার কাছে যাস না। তৃতীয়বার ঘন্টাটা বাজল। দাদুর চোখ জানলার দিকে স্থির। তিনি খুব ধীর স্বরে বললেন, কারণ রুদ্রতান্ত্রিকের সাধনা শেষ হয়নি, যাসনি। এক মুহূর্তের জন্য পুরো পৃথিবীটা যেন স্তব্ধ হয়ে গেল। তালদিঘির মানুষ আজও জানে না সেই রাতের পর রুদ্রতান্ত্রিকটি কোথায় হারিয়ে গিয়েছিল। তবে বর্ষার রাতে যখন দূরে কোনো অন্ধকার মাঠ থেকে একসঙ্গে অনেকগুলো ঘন্টার শব্দ ভেসে আসে, তখন গ্রামের বৃদ্ধরা আজও শক্ত করে দরজা বন্ধ করে দেয়। কারণ তারা জানে রুদ্রতান্ত্রিক হয়তো আর মানুষ ছিল না, কিন্তু তার তন্ত্র সাধনা এখনো শেষ হয়নি। নমস্কার, আমি সায়ন, আর আপনারা এতক্ষণ শুনছিলেন রুদ্ররূপী মহিষতন্ত্র, একটা ফোকলোর হরর স্টোরি। কেমন লাগলো আজকের এই ভূতের গল্পটি? জানি অন্য দিনের থেকে একটু আলাদা, তবে কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনার কোন পার্টটি সব থেকে বেশি ভয়ের লেগেছে। আমাদের চ্যানেলে প্রতি সোম বুধ শুক্র ঠিক সন্ধ্যে 7:30টায় এইরকম ভূতের গল্প, হরর স্টোরি কিংবা সত্যি ভৌতিক ঘটনা আসে। জুড়ে যান আমাদের চ্যানেলের সাথে, কিংবা মেম্বারও হয়ে যেতে পারেন এক্সক্লুসিভ বেনিফিটস পেতে, নতুন নতুন ভূতের গল্প ও আলাদা আলাদা রোমাঞ্চকর গল্প পেতে। দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন, আর এভাবেই ভয় পেয়ে